ইউক্রেনে ৫ লাখ নতুন সৈন্য পাঠানোর প্রস্তুতি রাশিয়ার। যুদ্ধের ইতি টানতে মরণ কামড় পুতিন বাহিনীর। বাড়ছে পারমাণবিক হামলার শঙ্কা। بشار الأسد ابن حافظ وبجناية التعذيب والتعذيب المفضي إلى الموت। মানবতা বিরোধী অপরাধের দায়ে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের মৃত্যুদণ্ড। আন্তর্জাতিক রেড অ্যালার্ট জারি করে গ্রেফতার অভিযান চালাতে আদালতের নির্দেশ। Mohammed bin Zayed, they're killing my people in my country. They're killing Sudanese people. লন্ডনের অভিজাত হোটেল এলাকায় তোপের মুখে দুবাই শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম। সুদানের চলমান যুদ্ধে পেছন থেকে কলকাঠি নাড়িয়ে জনগণের তীব্র ক্ষোভের শিকার। ইরান যুদ্ধ শুরুর ৫.৫ মাস পর নিজেদের পরাজয়ের কথা স্বীকার করলেন খোদ মার্কিন সিনেটর। দ্রুত যুদ্ধ বন্ধে তেহরানের দেয়া কঠিন শর্ত মেনে নেয়ার আশ্বাস। ইউক্রেন যুদ্ধ কি এবার আরো ভয়াবহ দিকে গড়াচ্ছে? যুদ্ধের তীব্রতা বাড়াতে ইউক্রেন অভিমুখে ৫ লাখ নতুন সৈন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। শুধু তাই নয়, যুদ্ধের ইতি টানতে ইউক্রেনে পারমাণবিক হামলার আশঙ্কাও সামনে এসেছে। এমনই বিস্ফোরক দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনীয় গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে জেলেনস্কি বলেন, আগামী ২১ সেপ্টেম্বর রাশিয়ার দুমা নির্বাচন শেষ হওয়ার পরই এই সৈন্য সংগ্রহ শুরু করতে পারেন ভ্লাদিমির পুতিন। তার দাবি, জনমনে অসন্তোষ এড়াতে প্রকাশ্যে নয় বরং গোপনেই বিপুল সংখ্যক সেনা সংগ্রহ করা হতে পারে। এই সময় জেলেনস্কি সতর্ক করে বলেন, অল্প সময়ে পর্যাপ্ত প্রশিক্ষণ ছাড়াই এত বিপুল সংখ্যক সেনাকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হলে প্রাণহানি আরও বাড়তে পারে। এর মধ্যেই ইউক্রেন রাশিয়া সংঘাত নিয়ে সামনে এসেছে আরো ভয়াবহ শঙ্কা, আর তা হচ্ছে পারমাণবিক অস্ত্রের ব্যবহার। ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে হামলা অব্যাহত রাখায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সতর্ক করে বলেছেন, দীর্ঘায়িত এই যুদ্ধ রুশ প্রেসিডেন্ট পুতিনকে তার সর্বশেষ বিকল্প পারমাণবিক অস্ত্র ব্যবহারের দিকে ঠেলে দিতে পারে। তার ভাষায়, পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। এ নিয়ে পশ্চিমা অংশীদারদের সঙ্গেও আলোচনা করেছে তুরস্ক। তবে রাশিয়ার সম্ভাব্য সামরিক শক্তি বৃদ্ধি শুধু নিজেদের সেনা সমাবেশে সীমাবদ্ধ থাকছে না। এর আগে জেলেনস্কি দাবি করেন, রাশিয়ার হয়ে যুদ্ধে নামতে পারে উত্তর কোরিয়ার আরো ৫০,০০০ সেনা। জেলেনস্কির এই দাবির মধ্যেই রাশিয়ার পশ্চিমাঞ্চলে উত্তর কোরিয়ার একটি মিসাইল ইউনিট মোতায়েনের তথ্য দিয়েছে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইউনিটটিতে থাকতে পারে ১২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৬টি লঞ্চার। এর আগে ২০২৪ সালে রাশিয়ার কুরস্ক অঞ্চলে প্রায় ১৪,০০০ উত্তর কোরীয় সেনা পাঠানো হয়েছিল। পাশাপাশি পিয়ংইয়ং রাশিয়াকে দিয়েছে লাখ লাখ আর্টিলারি ও মর্টার শেল, এছাড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম। এদিকে যুদ্ধের ময়দানেও বাড়ছে দূরপাল্লার হামলা। জাতিসংঘের তথ্য অনুযায়ী রাশিয়া ও ইউক্রেন দুই পক্ষই হামলার মাত্রা বাড়িয়েছে। এতে বেসামরিক প্রাণহানিও বেড়েছে। রাশিয়ার তাতারস্তানে ইউক্রেনীয় ড্রোন হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। বিপরীতে ইউক্রেনের খার্কিভ অঞ্চলে রুশ গোলাবর্ষণে প্রাণ হারিয়েছেন ৫ জন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, রাতভর তারা ৪৫৬টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। অন্যদিকে ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, একই রাতে রাশিয়া ১২৬টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। অর্থাৎ একদিকে সম্ভাব্য ৫ লাখ নতুন সেনা সমাবেশ, অন্যদিকে রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনীয় হামলা এবং তার জবাবে পাল্টা আক্রমণ, সব মিলিয়ে আরও দীর্ঘ ও ভয়াবহ সংঘাতের আশঙ্কা বাড়ছে। আর এই উত্তেজনার মধ্যেই তুরস্কের পক্ষ থেকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সতর্কবার্তা ইঙ্গিত দিচ্ছে, ইউক্রেন যুদ্ধ এখন শুধু সামরিক সংঘাত নয় বরং বড় ধরনের কৌশলগত ঝুঁকির দিকে এগিয়ে যাচ্ছে। মাহমুদুল হাসান, টাইমস টুডে। بشار الأسد ابن حافظ وبجناية التعذيب والتعذيب المفضي إلى الموت। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি ফৌজদারি আদালত। মঙ্গলবার দামেস্কের আদালত একই রায় দিয়েছে তার ভাই মাহের আল আসাদ এবং দক্ষিণ সিরিয়ার দারা প্রদেশের সাবেক রাজনৈতিক নিরাপত্তা প্রধান আতেফ নাজিবের বিরুদ্ধেও। আদালতের রায়ে বাশার আল আসাদকে শিশুসহ একাধিক ব্যক্তিকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী করা হয়েছে।
অন্যদিকে আতেফ নাজিবের বিরুদ্ধে অভিযোগ আরও বড়। 2021 সালে দারা থেকে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হলে তা দমনে নিরাপত্তা অভিযানে জড়িত ছিলেন তিনি। আদালতের তথ্য অনুযায়ী শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের দমনে সরাসরি গুলিবর্ষণ, নির্বিচারে আটক কেন্দ্রে বন্দীদের উপর পদ্ধতিগতভাবে নির্যাতন এবং হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। তদন্ত ও সাক্ষীদের সাক্ষ্যের ভিত্তিতেই তাকে এসব অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির আদালত। তবে 3 আসামির বিচার একইভাবে হয়নি। আতেফ নাজিবের বিচার হয়েছে আদালতে তার উপস্থিতিতে, অন্যদিকে বাশার ও মাহের আল আসাদের বিচার হয়েছে তাদের অনুপস্থিতিতে। এ সময় তাদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করে আন্তর্জাতিকভাবে গ্রেপ্তারি অভিযান চালানোর নির্দেশও দিয়েছেন চতুর্থ ফৌজদারি আদালত। বাশার আল আসাদের বিরুদ্ধে এই রায়ের সূচনা মূলত 2011 সালের সেই বিক্ষোভে। দারা শহরে সরকার বিরোধী আন্দোলন শুরু হওয়ার পর নিরাপত্তা বাহিনীর কঠোর দমনপীড়ন পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। পরে সেই আন্দোলনই রূপ নেয় দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধে। যুদ্ধের বছরগুলোতে আসাদ সরকারের বিরুদ্ধে বেসামরিকদের উপর হত্যা, নির্যাতন ও নির্বিচারে আটকের মতো গুরুতর অপরাধের অভিযোগ বারবার সামনে এসেছে। শেষ পর্যন্ত 2024 সালে পতন ঘটে বাশার আল আসাদ সরকারের। বর্তমানে দেশটির দায়িত্বে থাকা অন্তর্বর্তী সরকার প্রধান আহমাদ আল শারার নেতৃত্বাধীন বিদ্রোহী যোদ্ধারা মাত্র 11 দিনের অভিযানে দামেস্কের নিয়ন্ত্রণ নেয়। ক্ষমতা হারিয়ে রাশিয়ায় পালিয়ে যান বাশার আল আসাদ। আর তারই ধারাবাহিকতায় দেশটির সাবেক স্বৈরশাসক বাশার আল আসাদের অনুপস্থিতিতেই সিরিয়ার আদালতের রায়। মানবতা বিরোধী অপরাধ, হত্যা, নির্যাতন ও নির্বিচারে আটকের দায়ে মৃত্যুদণ্ড। ফাহিম হৃদয়, টাইমস টুডে। Mohammed bin Zayed, they're killing my people in my country. They're killing Sudanese people. লন্ডনের অভিজাত নাইটসব্রিজ এলাকা। দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমকে দেখে রাস্তায় দাঁড়িয়েই ক্ষোভে ফেটে পড়লেন এক সুদানি নাগরিক। অভিযোগ, সুদানে চলমান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের সমর্থনের কারণেই প্রাণ হারাচ্ছেন তার দেশের হাজার হাজার মানুষ। ভিডিওতে দেখা যায় আল মাকতুম ও তার সফর সঙ্গীদের উদ্দেশ্যে চিৎকার করে ওই ব্যক্তি বলেন, ইউএই সুদানের মানুষকে হত্যা করছে, আমার দেশের মানুষ হত্যা বন্ধ করুন। এক পর্যায়ে আল মাকতুমের দলের এক সদস্যের সঙ্গে তার উত্তপ্ত বাক্য বিনিময় হয়। অভিযোগ, তাকে বর্ণবাদী গালিও দেওয়া হয়। পরে ওই ব্যক্তি রাস্তা পার হয়ে প্রতিবাদকারীর দিকে এগিয়ে যান। ঘটনার পর নতুন করে আলোচনা এসেছে সুদান যুদ্ধে আমিরাতের ভূমিকা নিয়ে। 2023 সালের এপ্রিল থেকে সুদানে চলছে ভয়াবহ গৃহযুদ্ধ। একদিকে দেশটির সেনাবাহিনী SAF, অন্যদিকে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF এর বিরুদ্ধে বেসামরিক হত্যাকাণ্ড, ধর্ষণ ও লুটপাট সহ ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র বাহিনীটির বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলেছে। আমিরাত অবশ্য বরাবরই RSFকে অস্ত্র বা সামরিক সহায়তা দেওয়ার অভিযোগ অস্বীকার করে আসছে। তবে জাতিসংঘের বিশেষজ্ঞ, মানবাধিকার সংস্থা ও বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদনে RSF এর কাছে অস্ত্র পৌঁছানোর সঙ্গে আমিরাত সংশ্লিষ্ট নেটওয়ার্কের যোগসূত্রের কথা উঠে এসেছে। লিবিয়া, চাদ ও সোমালিল্যান্ড হয়ে অস্ত্র সরবরাহের অভিযোগ রয়েছে। এমনকি ইথিওপিয়ার একটি সামরিক ঘাঁটি ব্যবহার করে RSFকে সহায়তার অভিযোগও সামনে এসেছে ইউএর বিরুদ্ধে। আর এখানেই সুদান যুদ্ধকে ঘিরে উঠছে আরো বড় একটি প্রশ্ন। এই সংখ্যা থেকে শুধু আমিরাতের আঞ্চলিক স্বার্থই কাজ করছে, নাকি এর সঙ্গে ইসরায়েলের বৃহত্তর কৌশলও জড়িত? মিডল ইস্ট মনিটরে প্রকাশিত এক বিশ্লেষণে দাবি করা হয়েছে, সুদানের অস্থিরতাকে কাজে লাগিয়ে লোহিত সাগরে নিজেদের সামরিক ও রাজনৈতিক উপস্থিতি বাড়াচ্ছে ইসরায়েল। বিশ্লেষণটিতে বলা হয়, ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণ এবং বাব আল মান্দাব ঘিরে নিরাপত্তা উদ্বেগের প্রেক্ষাপটে সুদানকে একটি গুরুত্বপূর্ণ বাফার জোন হিসেবে দেখছে তেল আবিব। এই দৃষ্টিকোণ থেকে সমালোচকদের অভিযোগ, সুদানে RSFকে ঘিরে আমিরাতের ভূমিকা ইসরায়েলের লোহিত সাগর কেন্দ্রিক কৌশলকেও সুবিধা করে দিচ্ছে। অর্থাৎ দুবাইয়ের আঞ্চলিক প্রভাব বিস্তারের স্বার্থ আর ইসরায়েলের নিরাপত্তা কৌশল, দুই স্বার্থই যেন এক জায়গায় এসে মিলিত হচ্ছে।
এদিকে লন্ডনে অবস্থান করছেন আমিরাতের দুই শীর্ষ নেতা দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম এবং প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। গত বৃহস্পতিবার জুমেইরা কার্লটন টাওয়ার হোটেলে তাদের বৈঠকের খবর প্রকাশ করে আমিরাতি গণমাধ্যম। বৈঠকটিকে ভ্রাতৃত্বপূর্ণ সাক্ষাৎ হিসেবে উল্লেখ করে দুই নেতার ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধার কথা তুলে ধরা হয়। তার ঠিক কয়েকদিনের মধ্যেই লন্ডনের রাস্তায় সুদানি নাগরিকের এই প্রতিবাদ আবারও সামনে আনলো সুদান যুদ্ধে আমিরাতের ভূমিকা নিয়ে বিতর্ক। ঘটনার পর আল মাকতুম সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিবারের সঙ্গে লন্ডনে ছুটি কাটানোর ছবি পোস্ট করে লেখেন, জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ পরিবারের সঙ্গে তৈরি করা সুন্দর মুহূর্ত। তবে লন্ডনের এই বিক্ষোভের ঘটনা মনে করিয়ে দিল সুদানের দীর্ঘদিনের গৃহযুদ্ধ শুধু আফ্রিকার মাটিতেই সীমাবদ্ধ নেই। মূলত এই রক্তক্ষয়ী সংঘাতের সঙ্গে জড়িয়ে আছে আঞ্চলিক শক্তির স্বার্থ, লোহিত সাগরের নিয়ন্ত্রণ এবং মধ্যপ্রাচ্যের বৃহত্তর ভূ রাজনীতি। মাহমুদুল হাসান, টাইমস টুডে। ফিলিস্তিনিদের হত্যা করেই থামছে না ইসরায়েল, মৃত্যুর পরও যেন শেষ হচ্ছে না বন্দিত্ব গাজাবাসীর। বন্দি বিনিময় চুক্তিতে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে প্রায় ১,৭০০ ফিলিস্তিনির মরদেহ আটক রেখেছে ইসরায়েল। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে দেশটির দৈনিক হারেতসের প্রতিবেদনে। অবাক করার মতো বিষয় হল, বর্তমানে ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের হাতে কোনো ইসরায়েলি বন্দী নেই। তারপরও ভবিষ্যতে কোনো চুক্তি হলে ফিলিস্তিনিদের এসব মরদেহকে বিনিময়ের অংশ হিসেবে ব্যবহার করার পরিকল্পনা নিয়ে ইসরায়েলি নেতৃত্বে আলোচনা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে ফিলিস্তিনিদের মরদেহ আটকে রাখার ঘটনা নতুন নয়। দীর্ঘদিন ধরে অধিকৃত পশ্চিম তীর ও গাজায় নিহত ফিলিস্তিনিদের মরদেহ নিজেদের হেফাজতে নিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। মানবাধিকার সংস্থাগুলো পরিবারগুলোর কাছে মরদেহ ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানিয়ে আসছে। ইসরায়েলি আইনে এমন মরদেহ আটকে রাখার সুযোগ থাকলেও আন্তর্জাতিক মানবিক আইনে মৃতদের মর্যাদা দেওয়া এবং ধর্মীয় রীতি অনুযায়ী দাফনের সুযোগ নিশ্চিত করার কথা বলা হয়েছে। এদিকে ফিলিস্তিনিকে ঘিরে ইসরায়েলের এই কৌশল শুধু মরদেহ আটকে রাখার মধ্যেই সীমাবদ্ধ নয়। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে গড়ে তোলা অবৈধ ইসরায়েলি বসতিতে উৎপাদিত পণ্য ফিলিস্তিনি উৎস গোপন করে ইউরোপের বাজারে পাঠানোর অভিযোগ উঠেছে। ইম্পোর্টিং অকুপেশন শীর্ষক এক প্রতিবেদনে ২০১৭ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ৬,০০০ কৃষিপণ্য চালানের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা গেছে ইউরোপে পাঠানো চালানের ১৭.২% এবং ইউরোপীয় ইউনিয়নে যাওয়া চালানের ১৯.২% উৎস ছিল এসব অবৈধ বসতি। অভিযোগ, কখনো পোস্টাল কোড, কখনো ভুয়া ঠিকানা, আবার কখনো ইসরায়েলের মূল ভূখণ্ডের পণ্যের সঙ্গে বসতির পণ্য মিশিয়ে প্রকৃত উৎস গোপন করা হচ্ছে। খুরমা, সাইট্রাস ফল, শাকসবজি ও ভেষজ পণ্য এভাবেই ইউরোপে পাঠানোর অভিযোগ রয়েছে। তবে এর বিরুদ্ধে ইউরোপীয় পাল্টা পদক্ষেপ শুরু হয়েছে। নেদারল্যান্ডস বসতির পণ্য আমদানি ও বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে, যা ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়ার কথা। আয়ারল্যান্ড ও স্পেন আইনি পদক্ষেপ নিয়েছে। বেলজিয়াম, ফ্রান্স ও সুইডেনও আরও কঠোর ব্যবস্থা চেয়েছে। এর মধ্যেই ফিলিস্তিন ইস্যুতে আরেক গুরুত্বপূর্ণ সমীকরণ সামনে এসেছে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে। গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনার বিরোধিতা করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওই পরিকল্পনায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্র করার পাশাপাশি গাজা থেকে ধীরে ধীরে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা রয়েছে। তবু ট্রাম্প বলছেন নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক খুব ভালো। এদিকে নেতানিয়াহুর সামনে ২৭ অক্টোবর নির্বাচন রয়েছে। জরিপে তার অবস্থান খুব একটা স্বস্তিদায়ক নয়। তার ডানপন্থী সমর্থকদের বড় অংশ ট্রাম্পের গাজা পরিকল্পনার বিরোধিতা করছে। ফলে ফিলিস্তিন ইস্যুতে একদিকে মরদেহ আটকে রেখে ভবিষ্যৎ চুক্তিতে দর কষাকষির প্রস্তুতি, অন্যদিকে অবৈধ বসতির পণ্যকে ইউরোপের বাজারে ঢোকানোর অভিযোগ, আর এর মাঝেই ওয়াশিংটনের সঙ্গে রাজনৈতিক সমীকরণ ধরে রাখার চেষ্টা চালিয়ে এক জটিল সমীকরণের মুখোমুখি নেতানিয়াহু। সব মিলিয়ে প্রশ্নটা তাই শুধু যুদ্ধ বা দখলদারিত্ব নিয়ে নয়। ফিলিস্তিনিদের উপর দখলদার ইসরায়েলের আগ্রাসন, মৃতদের মরদেহ নিয়ে রাজনীতি, এমনকি তাদের ভূমিতে উৎপাদিত পণ্য কেড়ে নিয়ে ইউরোপের বাজারে বেনামে পাচার, সবকিছু কতদিন চোখ বুজে দেখে যাবে বিশ্ব নেতারা, সেটি এখন দেখার বিষয়। মাহমুদুল হাসান, টাইমস টুডে।
বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ডলফিনের আঘাতে বিপর্যস্ত চীনের পূর্বাঞ্চল। প্রবল বাতাস, ভারী বৃষ্টি আর বন্যায় নাজেহাল সাংহাই সহ কয়েকটি প্রদেশ। ঝড়ের তাণ্ডব থেকে বাঁচতে ইতোমধ্যে ঘর ছেড়েছেন 10 লাখেরও বেশি মানুষ। চীনের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী রোববার সন্ধ্যায় জেজিয়াং প্রদেশের ইয়োহুয়াং এলাকায় আছড়ে পড়ে টাইফুন ডলফিন। আঘাতের সময় ঝড়টির বাতাসের সর্বোচ্চ গতি ছিল ঘন্টায় প্রায় 150 কিলোমিটার। স্থলভাগে প্রবেশের পর শক্তি হারালেও এর প্রভাবে এখনও চলছে ভারী বৃষ্টি। দেখা দিয়েছে বন্যা ও ভূমিধসের আশঙ্কা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে, ঝড়ের কারণে সাংহাইয়ে ব্যাপকভাবে ব্যাহত হয়েছে স্বাভাবিক জীবনযাত্রা। বাতিল করা হয়েছে প্রায় 40% ফ্লাইট, বন্ধ রয়েছে বিভিন্ন পরিবহন ব্যবস্থা। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয়রা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে বলছেন, সাংহাই যেন সমুদ্রে পরিণত হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ডলফিনের তাণ্ডব মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে চীনা প্রশাসন। সাংহাই থেকে 30,000-এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আর জেজিয়াং প্রদেশের ওয়েংঝু শহরেও 9 লাখেরও বেশি বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবেলায় খুলে দেওয়া হয়েছে 1000-এরও বেশি আশ্রয়কেন্দ্র। তবে চীনের স্থলভাগে প্রবেশের পর টাইফুন ডলফিন ক্রমেই দুর্বল হয়ে পড়ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রশান্ত মহাসাগরের গভীরে গত 26 জুলাই একটি সাধারণ ঘূর্ণিবায়ু হিসেবে যাত্রা শুরু করে ডলফিন। কয়েক হাজার কিলোমিটার পাড়ি দিতে দিতে শক্তি বাড়িয়ে এটি পরিণত হয় শক্তিশালী টাইফুনে। এরপর জাপানের ওকিনাওয়া, তাইওয়ান ও ফিলিপাইনে প্রভাব ফেলে রোববার চীনের জেজিয়াং প্রদেশের ইয়োহুয়াং এলাকায় আছড়ে পড়ে ঝড়টি। আবহাওয়াবিদদের সতর্কতা, বাতাসের গতি কমলেও দীর্ঘস্থায়ী ভারী বৃষ্টির কারণে চীনের পূর্বাঞ্চলে বন্যা ও ভূমিধসের ঝুঁকি এখনও রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। ফাহিম হৃদয়, টাইমস টুডে।